1962 সালের 27 অক্টোবর মানে আটলান্টিক মহাসাগরের অন্ধকার জলের প্রায় 450 ফুট নিচে একটি সোভিয়েত সাবমেরিন নিঃশব্দে ভাসছে। B-59 ঠিক, আর ভেতরের অবস্থা আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর নরককুণ্ড। এয়ার কন্ডিশনিং ব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে গেছে, আর চারপাশের ওই ধাতব দেওয়াল চুঁইয়ে ভেতরে জমছে অসহ্য তাপ। বাপরে! তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। 78 জন ক্রু সদস্যের ঘন ঘন নিঃশ্বাসে সাবমেরিনের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তো বিপজ্জনকভাবে বাড়ছে, আর অক্সিজেন প্রায় তলানিতে এসে ঠেকেছে। মানে মানুষগুলো গরমে, ঘামে আর অক্সিজেনের অভাবে তখন প্রায় জ্ঞান হারাতে বসেছে। একদম তাই। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের ওপর থেকে জলের বুক চিরে ক্রমাগত ধেয়ে আসছে ডেপথ চার্জ, মানে ভয়ঙ্কর সব বিস্ফোরণের শব্দ। সাবমেরিনের ভেতরে বসে থাকা একজন ক্লান্ত, ঘেমে নিয়ে ওঠা অফিসার ভাবলেন ওপরে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং সেই চরম বিভ্রান্তি আর আতঙ্কের মুহূর্তে তার সামনে একটি মাত্র সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। একটি বোতাম, একটি 15 কিলোটন ক্ষমতার পারমাণবিক টর্পিডো জলের নিচ দিয়ে তীব্র বেগে ছুটে যেত ঠিক মাথার উপরে ভাসতে থাকা আমেরিকান যুদ্ধজাহাজের দিকে। আর 15 কিলোটন মানে হিরোশিমায় যে ধ্বংসাত্মক বোমাটি ফেলা হয়েছিল, এই টর্পিডোটি ছিল ঠিক ততটাই শক্তিশালী। একদম। এরপরের ইতিহাস আর কাউকে লিখতে হতো না আসলে, কারণ ওই একটি বোতাম চাপা হলে পৃথিবীর ইতিহাস হয়তো ওই দিনটিতেই শেষ হয়ে যেত। কিন্তু বোতামটি চাপা হয়নি। ভাবলে অবাক লাগে, পুরো পৃথিবীর ভাগ্য সেদিন জলের নিচে থাকা একটা দমবন্ধ করা ধাতব টিউবের ভেতরে থাকা কয়েকজন মানুষের সিদ্ধান্তের ওপর ঝুলেছিল। ঠিক। তো কিভাবে পৃথিবীর দুই পরাশক্তি এমন একটা খাদের কিনারা এসে দাঁড়ালো? ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের এই ডিপ ডাইভে আমাদের মূল উদ্দেশ্য হলো এই শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক ঘটনার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো বিশ্লেষণ করা। কারণ এর উত্তর খুঁজতে গেলে আমাদের সামরিক খতিয়ানের চেয়েও বেশি ঘাটতে হবে মানুষের মনস্তত্ত্ব। ঠিক বলেছেন। বিশেষ করে যখন বিশাল ক্ষমতার অহংকারে আঘাত লাগে, যাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় ইগো থ্রেট বলি, তখন মানুষ কতটা ভয়ঙ্কর এবং একই সাথে কতটা হাস্যকর আচরণ করতে পারে। আর এই পুরো মনস্তাত্ত্বিক বিপর্যয়ের শেকড় আসলে লুকিয়ে আছে কিউবায়। সেই শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1950-এর দশকের কিউবায়। সেই সময় কিউবা ছিল মূলত আমেরিকার একটি বিলাসবহুল ব্যাকইয়ার্ড, মানে আক্ষরিক অর্থে তাদের খেলার মাঠ। হাভানার রাস্তায় আমেরিকান গাড়ি, বিলাসবহুল ক্যাসিনো, আমেরিকান তেল কোম্পানি, সবকিছুর ওপর তাদের একচেটিয়া আধিপত্য। কিউবার মাটিতে জন্মানো আখ থেকে তৈরি চিনির পুরো লাভটাই চলে যেত আমেরিকান কর্পোরেটদের পকেটে। আর অন্যদিকে কিউবার সাধারণ মানুষ ধুঁকছিল চরম দারিদ্র্যে। তৎকালীন শাসক ফুলজেন্সিও বাটিস্টা ছিলেন একজন নির্মম একনায়ক, যিনি আমেরিকার মদতে নিজের পকেট ভারী করছিলেন। ঠিক। আর এই চরম বৈষম্যের অন্ধকারেই মঞ্চে এলেন একজন তরুণ আইনজীবী, ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ। 1953 সালে তিনি মাত্র 160 জন সঙ্গী নিয়ে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে চরমভাবে ব্যর্থ হন। আদালতেই তো তিনি সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, তাই না? ইতিহাস আমাকে ক্ষমা করবে। একদম তাই। এরপর মেক্সিকোতে নির্বাসন এবং 1956 সালে একটি ছোট্ট জীর্ণ নৌকায় মাত্র 82 জন বিপ্লবী নিয়ে তিনি আবার কিউবায় ফিরে আসেন। সরকারি বাহিনীর আক্রমণের পর সেই 82 জন থেকে মাত্র 19 জন বেঁচে ছিলেন। মাত্র 19 জন? হ্যাঁ। আর সেই 19 জনকে নিয়ে সিয়েরা মায়েস্ত্রা পাহাড়ে আশ্রয় নিয়ে শুরু হয় তার অসম্ভব এক লড়াই, যা শেষ হয় 1959 সালের সফল বিপ্লবের মধ্য দিয়ে। বাপরে, আক্ষরিক অর্থেই একটা রূপকথার মতো। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মানুষের মনস্তত্ত্ব, বিশেষ করে যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় লস্ট কন্ট্রোল রেসপন্স বা নিয়ন্ত্রণ হারানোর প্রতিক্রিয়া। এটা একটু বুঝিয়ে বলবেন? নিয়ন্ত্রণ হারায়। ব্যক্তিগত জীবনে এই প্রতিক্রিয়া যেমন কাজ করে, রাষ্ট্রীয় পর্যায়েও ঠিক তাই। আমেরিকা এতদিন কিউবাকে নিজেদের সম্পত্তি বলে ভাবত। হঠাৎ করে সেই সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে গেল। আর কার হাতে গেল? একজন তরুণ বিপ্লবীর হাতে, যিনি ক্ষমতায় এসে আমেরিকান ব্যাংক, তেল কোম্পানি এবং ক্যাসিনো সব জাতীয়করণ করে দিলেন। ব্যাপারটা অনেকটা এরকম।
ধরুন একজন বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার দাবারু যদি আর একজন গ্র্যান্ডমাস্টারের কাছে হারে, সে হয়তো সেটা স্পোর্টসম্যানশিপের কাছে মেনে নিতে পারে, কিন্তু সে যদি পাড়ার একজন সাধারণ আনকোড়া খেলোয়াড়ের কাছে হেরে যায়, তখন তো তার ইগোতে চরম আঘাত লাগবে। একদম। তখন তার শুধু হার হয় না, তার পুরো অস্তিত্ব, তার অহংকার বা ইগোতে চরম আঘাত লাগে, তার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একটি বিশাল পরাশক্তির জন্য কিউবা হারানোটা ছিল ঠিক সেরকমই একটা ক্লাসিক ইগো থ্রেট। এই ইগো থ্রেট আমেরিকার যৌক্তিক চিন্তার ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সত্যি তাই, ইগো থ্রেট মানুষের কগনিটিভ বা যৌক্তিক চিন্তাধারাকে কিভাবে শর্ট সার্কিট করে দেয়, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। যখন অহংকার অন্ধ করে দেয়, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র বা তাদের গোয়েন্দা সংস্থাও পুরোপুরি অবাস্তব, উদ্ভট আর হাস্যকর সিদ্ধান্তে মেতে ওঠে। এই উদ্ভট সিদ্ধান্তের কথা যখন উঠলই, তখন আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA এর হত্যা চেষ্টাগুলোর দিকে তাকালে মনে হবে যেন কোনো সস্তা গুপ্তচর বৃত্তির উপন্যাস পড়ছে। হ্যাঁ, কিউবার তৎকালীন গোয়েন্দা প্রধান ফাবিয়ান ইস্কালান্তের মতে কাস্ত্রোকে সর্বমোট 634 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। 634 বার? মানে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা কিভাবে জেমস বন্ড মুভির ভিলেনদের মতো এমন কার্টুনিশ পরিকল্পনা করতে পারে? পরিকল্পনাগুলোর পেছনের বিজ্ঞান এবং মনস্তত্ত্ব শুনলে বিস্ময় আরও বাড়বে। যেমন ধরুন, কাস্ত্রো চুরুট খেতে খুব ভালোবাসতেন। তো 1960 সালে CIA তার চুরুটের বাক্সে বোটুলিনাম টক্সিন মিশিয়ে দেয়। বোটুলিনাম টক্সিন? হ্যাঁ, এটি হলো এমন এক ধরনের প্রাণঘাতী নিউরোটক্সিন যা স্নায়ুর সংকেত চলাচল বন্ধ করে দেয় এবং শ্বাসযন্ত্রকে প্যারালাইজড করে ফেলে। ঠোঁটে সামান্য ছোঁয়া লাগলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই চুরুট কখনোই তার কাছে পৌঁছায়নি। আচ্ছা। আবার ধরুন বিস্ফোরক শামুক। কাস্ত্রো স্কুবা ডাইভিং ভালোবাসতেন। CIA সমুদ্রের তলায় একটি অত্যন্ত আকর্ষণীয় শামুকের ভেতর এমন বিস্ফোরক রাখার পরিকল্পনা করেছিল যা কাস্ত্রো হাতে নিলেই ফেটে যাবে। মানে তারা চেয়েছিল কোনো প্রমাণ না রেখেই একটি চমকপ্রদ মৃত্যু নিশ্চিত করতে। কিন্তু বিষাক্ত চুরুট বা বিস্ফোরক শামুকের পেছনের যুক্তিটা না হয় বুঝলাম, যে তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু দাড়ি ঝরানোর পাউডার? হ্যাঁ, ওই ব্যাপারটা অদ্ভুত। এটা তো স্রেফ পাগলামে মনে হয়। CIA তার বুটে এমন রাসায়নিক মাখিয়ে দেওয়ার ছক কষেছিল যা পড়লে তার বিখ্যাত দাড়ি ঝরে যাবে। কাউকে হত্যা না করে তার দাড়ি ফেলে দিয়ে একটা দেশের গোয়েন্দা সংস্থার কী লাভ? এখানেই আসে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের বিষয়টি। কাস্ত্রোর দাড়ি শুধু একগুচ্ছ চুল ছিল না, এটি ছিল কিউবান বিপ্লবের প্রতীক। পাহাড়ে যুদ্ধ করার সময় তাদের বলা হতো লস বারবুডোস বা দাড়িওয়ালা লোক। ও, বুঝতে পেরেছি। CIA ভেবেছিল এই প্রতীকী দাড়ি যদি রাসায়নিক প্রয়োগে ঝরিয়ে দেওয়া যায়, তবে কাস্ত্রোর সেই জাদুকরী ক্যারিশমা বা মিথ নষ্ট হয়ে যাবে এবং তার অনুসারীদের মনোবল ভেঙে পড়বে। কি অদ্ভুত চিন্তা! ঠিক একই মনস্তত্ত্ব কাজ করেছিল LSD স্প্রে করার পরিকল্পনায়। রেডিওতে লম্বা বক্তৃতা দেওয়ার সময় তাকে পাগল প্রমাণের জন্য স্টুডিওতে LSD স্প্রে করার কথা ভাবা হয়েছিল, যাতে তিনি লাইভ সম্প্রচারে অদ্ভুত আচরণ করেন এবং কিউবানরা ভাবে যে তাদের নেতা মানসিক ভারসাম্য হারিয়েছে। তাই তো। এই ডেসপারেশন বা মরিয়া ভাবটা কতদূর গিয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো ওই চকলেট মিল্কশেকের ঘটনাটি। হ্যাঁ, ওই ঘটনাটা আসলেই হাস্যকর। 1963 সালে হাভানার একটি ক্যাফেতে CIA-এর এক গুপ্ত ঘাতক মিল্কশেকে বিষ মেশাতে গিয়ে ভয়ে এতই কাঁপছিলেন যে বিষের ভায়ালটি ফ্রিজারের সাথে লেগে ফেটে যায়। এরপর বাধ্য হয়ে তিনি কাস্ত্রোকে বিষ মুক্ত মিল্কশেক পরিবেশন করেন এবং কাস্ত্রো কিছুই না জেনে চরম তৃপ্তি নিয়ে সেটি পান করেন। এমনকি ওই মারিতা লোরেঞ্জ নামের এক প্রেমিকাকে দিয়েও তো চেষ্টা করা হয়েছিল, যেখানে ক্রিমের কৌটোয় রাখা বিষাক্ত পিল গলে গিয়েছিল। হ্যাঁ, আবার কেনেডি নিহত হওয়ার দিনেই, মানে 22শে নভেম্বর 1963 সালে কিউবান অমরমতাকে দেওয়া হয়েছিল বিষাক্ত সুই যুক্ত কলম। অবিশ্বাস্য। এমনকি CIA আমেরিকান মাফিয়াদের সাথেও হাত মিলিয়েছিল। সাম গিয়ানকানা ও জনি রোসেলির মতো কুখ্যাত মাফিয়া বসদের $1,50,000 দেওয়া হয়েছিল এই কাজের জন্য। মাফিয়াদের সাথে হাত মেলানোর কারণটা কিন্তু খুব পরিষ্কার। বিপ্লবের পর মাফিয়ারা কিউবায় তাদের বিলাসবহুল ক্যাসিনো এবং অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছিল।
তাদের স্বার্থ এবং আমেরিকার স্বার্থ এক বিন্দুতে মিলে গিয়েছিল। অহংকারে আঘাত লাগলে যে মানুষ কতটা মরিয়া হয়ে ওঠে এবং নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে শত্রুর সাথেও হাত মেলায়, এটি তার নিখুঁত উদাহরণ। কিন্তু একটু অপেক্ষা করুন, এত সব চেষ্টা সত্ত্বেও ফলাফল কি হলো? কাস্ত্রো তো দুর্বল হওয়ার বদলে আরও শক্তিশালী হয়ে উঠলেন। হ্যাঁ, এর পেছনে কি শুধুই মনোবিজ্ঞানের রিঅ্যাক্টেন্স থিওরি কাজ করেছিল, নাকি সিআইএর এই হাস্যকর এবং বারবার ব্যর্থ হওয়া পরিকল্পনাগুলোই কাস্ত্রোকে বিশ্বমঞ্চে একজন অপ্রতিরোধ্য সুপারহিরো বানিয়ে দিচ্ছিল? মানে পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা বারবার চেষ্টা করেও একজন মানুষকে মারতে পারছে না, এটা তো সাধারণ কিউবানদের কাছে একটা রূপকথার জন্ম দেবেই। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে আপনার পর্যবেক্ষণ একদম সঠিক। এখানে রিঅ্যাক্টেন্স থিওরি এবং সিআইএর অযোগ্যতা দুটোই একসাথে কাজ করেছে। রিঅ্যাক্টেন্স থিওরিটা আসলে কি? রিঅ্যাক্টেন্স থিওরি বলে, যখন কাউকে জোর করে চাপিয়ে রাখা, নিয়ন্ত্রণ করা বা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেই ব্যক্তি বা তার আদর্শ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, মানুষ স্বাভাবিকভাবেই তার কেড়ে নেওয়া স্বাধীনতা ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। সিআইএর প্রতিটি ব্যর্থ হত্যা চেষ্টা কাস্ত্রোকে দুর্বল করার বদলে কিউবানদের চোখে তাকে এক অপরাজেয় মিথ বা কিংবদন্তিতে পরিণত করছিল। আমেরিকার চাপ প্রয়োগের এই কৌশল আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে তাদের দিকেই ফেরত আসে। কাস্ত্রো প্রমাণ করার সুযোগ পান যে আমেরিকা আসলেই এক সাম্রাজ্যবাদী শক্তি, যারা তাকে সরিয়ে দিতে চায়। অবশ্যই এই মিথ বা কিংবদন্তির আড়ালে আরেকটা দিকও ছিল, আর এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না। সোর্সের তথ্য অনুযায়ী একদিকে তিনি বারবার পরাশক্তির আক্রমণ থেকে বেঁচে গিয়ে জনগণের কাছে অবিসংবাদিত নায়ক হচ্ছিলেন ঠিকই, কিন্তু অন্যদিকে এই ক্রমাগত বাইরের হুমকির অজুহাত দেখিয়েই কিন্তু তিনি দেশে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন। ভিন্ন মত কঠোরভাবে দমন করা, রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠানো, দীর্ঘ সময় ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, এসবই করা হচ্ছিল রাষ্ট্রের নিরাপত্তার নামে। একদমই তাই। ইতিহাস আসলে কোনো রূপকথার গল্প নয়, বরং বেশ ধূসর। এখানে কোনো চরিত্রই সম্পূর্ণ সাদা বা কালো নয়। ইতিহাসের এই দ্বৈত সত্তাই বিশ্ব রাজনীতিকে এত জটিল করে তোলে। ঠিক, একদিকে আমেরিকার অন্ধ ইগো থ্রেট, অন্যদিকে কিউবার রিঅ্যাক্টেন্স থিওরি এবং ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এই দুয়ের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখি ওই 1962 সালের অক্টোবরে, যা মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘণ্টা হিসেবে পরিচিত কিউবান মিসাইল ক্রাইসিস। আমেরিকার গোয়েন্দা বিমান কিউবায় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের ছবি তুলে ফেলে। এরপর প্রেসিডেন্ট জন এফ কেনেডি সঙ্গে সঙ্গে কিউবার চারপাশে নৌ অবরোধ বা ব্লকেড ঘোষণা করেন। কিন্তু সমুদ্রের নিচে যে 4টি সোভিয়েত সাবমেরিন লুকিয়ে ছিল, সেটা তো আমেরিকানদের জানা ছিল না। আর এই সাবমেরিনগুলোর প্রতিটিতে ছিল একটি করে পারমাণবিক টর্পেডো। আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস র্যান্ডলফ এবং আরও 11টি ডেস্ট্রয়ার যখন সাবমেরিন B-59কে খুঁজে পেল, তারা সাবমেরিনটিকে পানির উপরে ভাসিয়ে তোলার জন্য সিগন্যালিং ডেপথ চার্জ ছুড়তে শুরু করলো। এই ডেপথ চার্জ জিনিসটা আসলে কতটা ভয়ঙ্কর এবং পানির নিচে এর বিজ্ঞানটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা দরকার। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে ডেপথ চার্জ হলো পানির নিচে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি বিশেষ ধরনের বোমা। আচ্ছা, বাতাসের মধ্যে কোনো বিস্ফোরণ ঘটলে তার শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিলীন হয়ে যায়। কিন্তু পানির একটি নিজস্ব ধর্ম আছে, এটি সংকুচিত হয় না বা ইনকম্প্রেসিবল। বুঝতে পারছি। ফলে পানির নিচে যখন কোনো বিস্ফোরণ ঘটে, তখন সেই শক ওয়েভ বাতাসের চেয়েও অনেক বেশি শক্তিশালীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এই প্রচণ্ড চাপের ফলে তৈরি হওয়া শকওয়েভ একটি শক্তিশালী সাবমেরিনের ধাতব কাঠামোকে বিশাল এক হাতুড়ির মতো আঘাত করতে থাকে। বাপরে! এই অ্যাকোস্টিক ট্রমা বা শব্দঘাত সাবমেরিনের ভেতরের যন্ত্রপাতি তো বিকল করেই, পাশাপাশি ভেতরে থাকা মানুষের স্নায়ুর উপর ভয়াবহ চাপ সৃষ্টি করে। আর ঠিক এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিল B-59-এর ক্রুরা। সাবমারিনের ভেতরের পরিবেশের কথা একবার চিন্তা করুন তো। ও যে বলছিলেন তাপমাত্রা 50 ডিগ্রি। হ্যাঁ, এই প্রচণ্ড গরমে মানুষের শরীরে ডিহাইড্রেশন বা চরম পানি শূন্যতা তৈরি হয়, যা মস্তিষ্ককে ঠিকমতো কাজ করতে দেয় না।
তার উপর অক্সিজেনের অভাব আর কার্বন ডাই অক্সাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতি মানুষের কগনিটিভ ফাংশন বা যৌক্তিক চিন্তা করার ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়। কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়ায় হ্যালুসিনেশন, প্যারানোয়া বা চরম আতঙ্ক তৈরি হওয়া খুব স্বাভাবিক। ঠিক এই অবস্থাতেই ছিলেন ক্যাপ্টেন ভ্যালেন্টিন সাভিতোভস্কি। কয়েকদিন ধরে মস্কোর সাথে তাদের কোনো রেডিও যোগাযোগ ছিল না। তারা জানতেনই না ওপরে কি হচ্ছে। ডেপ্থ চার্জের মুহুর্মুহু বিস্ফোরণে সাবমেরিন তখন কাঁপছে। অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করতে থাকা সাভিতোভস্কি এই সিগন্যালিং ডেপথ চার্জগুলোকে আসল আক্রমণ ভেবে বসলেন। তিনি নিশ্চিত হলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমেরিকানরা তাদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই চরম উত্তেজনায় ক্ষিপ্ত এবং দিগ্ভ্রান্ত ক্যাপ্টেন সে পারমাণবিক টর্পেডো লঞ্চ করার নির্দেশ দেন। সাবমেরিন ফ্লোটিলার নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ক্যাপ্টেন এবং রাজনৈতিক অফিসারের সম্মতি যথেষ্ট ছিল। ক্যাপ্টেন সাভিতোভস্কি লঞ্চ করতে চেয়েছিলেন, রাজনৈতিক অফিসার মাসলেনিকোভও তাতে সায় দিয়েছিলেন। কিন্তু B-59 ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন ছিল, কারণ সেখানে কাকতালীয়ভাবে উপস্থিত ছিলেন পুরো ফ্লোটিলার প্রধান ভাসিলি আলেকজান্ড্রোভিচ আর্কিপভ। তাই টর্পেডো লঞ্চ করতে হলে তিনজনেকেই একমত হতে হতো। এবং ঠিক সেই মুহূর্তে আর্কিপভ দৃঢ়ভাবে উচ্চারণ করলেন একটি শব্দ, না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, তাই না? একদম। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইমোশনাল রেগুলেশন আন্ডার স্ট্রেস, বা চরম চাপের মুখে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। ভেতরের তাপমাত্রা 50 ডিগ্রি, অক্সিজেন শেষ, চারদিকে কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত প্রভাব, সহকর্মীরা চরম উত্তেজনায় কাঁপছেন, ক্যাপ্টেন ক্ষিপ্ত, আর বাইরে থেকে মৃত্যুর শব্দ ধেয়ে আসছে। মানুষের ব্রেনের অ্যামিগডালা যখন ফাইট অর ফ্লাইট রেসপন্সে পুরো শরীরকে প্যানিক করতে বাধ্য করে, ঠিক সেই মুহূর্তে আর্কিপোভের প্রি ফ্রন্টাল কোর্টেক্স বা যৌক্তিক চিন্তার অংশটি পুরোপুরি সক্রিয় ছিল। তিনি খেয়াল করেছিলেন যে বিস্ফোরণগুলো ঠিক সাবমেরিনকে ধ্বংস করার জন্য হচ্ছে না, ডেপথ চার্জগুলো একটা নির্দিষ্ট ছন্দে বা প্যাটার্নে ফেলা হচ্ছে। একদম ঠিক। তিনি বুঝতে পেরেছিলেন এগুলো আসল আক্রমণ নয়, এগুলো শুধু সতর্কমূলক সংকেত। তারা চাচ্ছে সাবমেরিনটি যেন ওপরে উঠে আসে। আর্কিপভ খুব শান্তভাবে সাভিতোভস্কিকে বোঝান যে মস্কোর সরাসরি নির্দেশ ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আত্মঘাতী। তার এই অভাবনীয় শান্ত আচরণ এবং যুক্তির কাছে শেষ পর্যন্ত ক্যাপ্টেন শান্ত হন। তারা সাবমেরিনটি পানির উপরে ভাসিয়ে তোলেন এবং কোনো পারমাণবিক টর্পিডো ছোড়া হয়নি। পুরো ঘটনাটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে বিশাল ক্ষমতার অহংকার বা ইগো থ্রেট দুই পরাশক্তিকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দিয়েছিল এবং পুরো পৃথিবীকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল, হ্যাঁ, সেখানে একজন মানুষের ইগো বা অহংকারহীনতা, তার চরম আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিল। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এর একটা বড় প্রয়োগ আছে। আমরা হয়তো পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হব না, কিন্তু আমাদের সবার জীবনেই এমন অনেক আর্কিপভ মুহূর্ত আসে। সত্যি তাই। যখন পরিস্থিতির চাপে, রাগে বা ইগোর কারণে মনে হয় তীব্র প্রতিক্রিয়া দেখাই, ঠিক তখন আবেগ নিয়ন্ত্রণ করে একটি সাহসী এবং শান্ত না বলাটা বিশাল কোনো বিপর্যয় থেকে আমাদের সম্পর্ক, ক্যারিয়ার বা সমাজকে রক্ষা করতে পারে। অসাধারণ একটা পয়েন্ট। তো আজকের এই পর্ব শেষ করার আগে একটি চরম বিদ্রুপাত্মক এবং চিন্তায় ফেলার মতো তথ্য তুলে ধরতে চাই আমাদের শ্রোতাদের জন্য। কি সেটা? ভাসিলি আর্কিপভ, যে মানুষটি তার ওই একটিমাত্র না দিয়ে আক্ষরিক অর্থে পুরো পৃথিবীকে পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে বাঁচিয়েছিলেন, তিনি তার নিজ দেশে ফিরে কোনো বীরের সম্মান পাননি। বলেন কি? হ্যাঁ, বরং মিশনটি সফল না হওয়ার কারণে এবং সাবমেরিনটিকে সারেন্ডার করতে বাধ্য হওয়ায় সোভিয়েত ইউনিয়নে তাকে দেখা হতো ব্যর্থতার প্রতীক হিসেবে। বাপরে, এটা তো খুবই দুঃখজনক। তাকে নিয়ে কোনো উদযাপন হয়নি। সেই সাবমেরিনের মাত্রাতিরিক্ত রেডিয়েশনের শিকার হয়ে 1998 সালে তিনি কিডনি ক্যান্সারে ভুগে মারা যান। আহারে। এটি আমাদের একটি খুব গভীর সত্য ভাবতে বাধ্য করে। ইতিহাসের পাতায় যাদের আমরা ব্যর্থ বলে অবলীলায় বাতিল করে দিই, হয়তো তাদের সেই কথিত ব্যর্থতার কারণেই
আজ আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। একদম। ঠিক যেমন সেই সাবমেরিনের ভেতরে সেই নরককুণ্ডে বসে থাকা একজন মানুষের আঙুল ওই বোতামটি চাপেনি বলেই আজ আমরা এই ঘটনা নিয়ে স্বাধীনভাবে আলোচনা করতে পারছি।